হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে টোকিও রিভেঞ্জার্স এর সিজন 4 এর দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আমি জানি তোমরা সবাই অনেক সারপ্রাইজড হচ্ছো যে আমরা তো এই চ্যানেলটা বাদ দিয়ে দিলাম, আলান ভাইরও থাকার কথা না, কিন্তু কিভাবে আসলো? অ্যাকচুয়ালি আমি তোমাদের আগেই বলেছি আমার যতগুলো চ্যানেল রয়েছে তার মধ্যে এই চ্যানেলে যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে তার আমার সবচেয়ে বেশি লয়াল সাবস্ক্রাইবার। এই কথাটা আমি কেন বলি? প্রথমত এই চ্যানেলটা নতুন, এই চ্যানেল আগে থেকে তোমরা ছিলে না, আমি বলাতে ওই চ্যানেল থেকে তোমরা এই চ্যানেলে এসেছো। টোকিও রিভেঞ্জার্স প্রায় 70% প্রলোভন দেখে ফেলেছো, তারপরেও আবার আমার মুখ থেকে শোনার জন্য এই চ্যানেলেও তোমরা এক একজন 40,000 উপরে ভিউ দিয়েছো। তো এইখানে যে 40,000 ভিউয়ার রয়েছে এরা হচ্ছে আমার একেবারে লয়াল সাবস্ক্রাইবার, এবং আমি বিশ্বাস করি এই 40,000 সাবস্ক্রাইবারের জন্য হয়তো আমার ক্যারিয়ার আগামী 1-1.5 বছরও টিকবে। তো তোমাদের জন্য এতটুকু কষ্ট আমি করতেই পারি। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি 10 দিনের ভ্যাকেশন কাটিয়েছি, এখন আমি মোটামুটি অনেক বেশি এনার্জেটিক এবং আশা করছি আমি সবগুলো চ্যানেল আমি চালাতে পারবো, আমার বিশ্বাস। খালি আমার জন্য দোয়া করো, আমার জন্য ঘুমটা ঠিক হয়। ঘুম ঠিক হওয়ার কিছু নাই, আমি এখন দিনে ঘুমাই, রাত 10টা পর্যন্ত ঘুমাই, তারপর উঠে সারা রাত ধরে কাজ করি, কিন্তু আমি জানি না আমার হেলথ কতদিন ঠিক থাকবে, বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আমার হেলথ ঠিক। আর এখানে আরেকটা কথা বলতেই হচ্ছে, টোকিও রিভেঞ্জার্স এর পর্যন্ত যতগুলো এপিসোড দেখেছি অনেক এপিসোড অনেক মজা দিয়েছে, বাট এই এপিসোড আমাকে একটু বেশি মজা দিয়েছে। সিরিয়াসলি অনেক মজা পেয়েছি আমি এপিসোডে, খালি এই এপিসোডে খালি আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ। তো যাই হোক, চলো শুরু করি। এই এপিসোড যখন শুরু হয় তখন আমাদের বলা হয় এটা 16 মার্চ 2006, আর এখানে আমার এক্সাক্ট খেয়াল নেই যে সিজন 3 কয় তারিখে শেষ হয়ে গিয়েছিল। তোমরা একটু কমেন্টে লিখে দিও যে সিজন 3 কবে শুরু হয়েছে, আর আজকে তো 16 মার্চ, মানে এই স্টোরিতে মাঝখানের কতদিন গ্যাপ গিয়েছে। তো যাই হোক, আমরা দেখতে পাই তাকিমিচি আর চিফু সাইকেলে করে কোথাও যাচ্ছিল। তো তাকিমিচি বলে, চিফু আমি আবার ফিরে যেতে চাই। চিফু তখন বলে, তাহলে তুমি কি আবার ভবিষ্যতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো? তবে তুমি যদি চলে যাও আমি তোমাকে অনেক মিস করবো বন্ধু, কারণ একসাথে আমরা কত দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতেছি, একসাথে কত আমরা মেয়ে দেখেছি, সব মিস করবো। আর তখন তাকিমিচি বলে, আরে না চিফু, তুই বুঝতে পারিসনি, আমি এখান থেকে জাস্ট 2 দিন আগে যেতে চাই। চিফু তখন বলে, কি 2 দিন আগে কিসের ব্যাপারে কথা বলছিস? তাকিমিচি বলে, দেখ হোয়াইট দিন আর 2 দিন বাকি। তো এখানে একটা কথা বুঝিয়ে বলি, আমাদের দেশে যেমন ভ্যালেন্টাইন ডে রয়েছে ওয়ার্ল্ড উইড 14 ফেব্রুয়ারি, সেরকম জাপানে একটা ডে রয়েছে হোয়াইট ডে, যেখানে প্রিয় মানুষদের মানুষ গিফট করে। এটা মার্চে হয়ে থাকে আর কি, মার্চের 14, 15, 16 তারিখ। তো এখানে তাকিমিচি বলছে, আমি হেনার জন্য এখনো কোনো গিফট কিনলাম না, আমি একদম ভুলে গিয়েছি, হেনা যদি জানতে পারো তো আমাকে একদমই মেরে ফেলবে। তো এখানে তাকিমিচির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো তাকিমিচি বলে, আমি কখনো হেনাকে হোয়াইট দিনে সারপ্রাইজ দিইনি, যেখানে হেনা সবসময় আমাকে ভ্যালেন্টাইন্স ডে তে প্রেজেন্স দিয়েছে, হোয়াইট ডে তে প্রেজেন্স দিয়েছে। তো তাকিমিচি এসব ভাবতে ভাবতে সাইকেল থেকে পড়েই যায় বেচারা। আর তখন চিফু বলে, পাছায় ব্যথা পাসনি তো বন্ধু? যাই হোক, চিন্তা করিস না তাকিমিচি, এই সবকিছু আমার উপর ছেড়ে দে, আমি সামলে নেব। আর এরপর চিফু গাড়ি কি একটা পলকাউট বক্স কেনে। পলকাউট বক্সটা কি এটা আমি জানি না, আমি একটু রিসার্চ করে বলছি। এটা আসলে মনে হয় পলকাউট বক্স হবে না, প্যাক আউট বক্স হতে পারে, আমি শিওর নই। এটা এমন একটা বক্স, মনে করে একটা বক্সের মধ্যে অনেকগুলো বক্স থাকে, মানে প্রথম বক্সটা ছোট হবে, সেই বক্সটা আরেকটা বড় বক্সের ভিতরে ঢুকবে, তারপর একটা আরেকটা বড় বক্সের মধ্যে ঢুকবে, মানে গিফট দেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো চিফু যখন এই বক্সটা কেনে, তাকিমিচি বলে, এটা দিয়ে কেন কিনলি, এটা দিয়ে কি করবি? চিফু তখন বলে, আরে গাধা, এটা দিয়ে আমরা হেনার জন্য গিফট বানাবো। আর এরপর চিফু আরো বলে, শোন, মেয়েরা যেমনই হোক, যে কোনো মেয়ে পলকাউট গিফট, রিবন আর সারপ্রাইজ বক্স অনেক বেশি পছন্দ করে। মানে পলকাউট বক্স কিনে ভিতরে গিফট নিয়ে ঢুকিয়ে তারপর তুমি রিবন লাগিয়ে দিবে, তারপর সেটা সারপ্রাইজ দিবে, এটা মেয়েরা অনেক পছন্দ করে। তো তাকিমিচি তখন বলে, আরে বাহ চিফিও, তুমি তো অনেক কিছু জানো। তো চিফিও 3টা পলকাউট বক্স নিয়ে আসে, আর তাতে সে 14 মার্চ, 15 মার্চ, 16 মার্চের তারিখগুলো লেখে। আর এরপর চিফিও গাড়িকে তাকিমিচিকে একটা চিঠি দেয় এবং বলে, এটার মধ্যে তুই তোর মনের কথাগুলো লেখ, কিন্তু সমস্যা হচ্ছে তুই তো আবার ক খ গ পর আর লিখতে পারিস না, আমি লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই, তবে আমাদের প্ল্যান অনেক সিম্পল। তো চিফিও প্রথমে করে কি, 14 মার্চের যে বক্সটা ছিল সেই বক্সের মধ্যে একটা গিফট রাখে, আর তারপর 15 নম্বর বক্সের মধ্যে সেই চিঠিটা রাখে, আর এই দুটো বক্স 16 নম্বর একটা বক্সের মধ্যে সেট করে রাখে। তবে 16 নম্বর বক্সে যে তাকিমিচি কি দিয়েছে আমি নিশ্চিত নই। নরমালি ভার্সিটি লাইফে আমার একটা বন্ধু ছিল খুবই দুষ্টু, ও এরকম একটা বক্সে ওর লাইফের যে প্রথম দাড়িটা গজিয়েছিল সেটা আর কি বক্সের মধ্যে দিয়ে দিয়েছিল। তবে এটাও মিথ্যা কথা, দাড়ি দেয় নাই, আরো জঘন্য কিছু দিয়েছিল, সেটা আমি বলবো না, মানে ভাই চরম দুষ্টু। তো যাই হোক, এখানে আবার একটা ব্যাপার রয়েছে, 14 নম্বর বক্সে কিছুই নাই, 15 নম্বর বক্সে চিঠি, 16 নম্বর বক্সে কোন একটা কিছু রয়েছে আর কি, আমি নিশ্চিত নই, এটা এখানে মেনশন দেওয়া হয়নি। কিন্তু তাকিমিচি মাতব্বরি করে কি 14 নম্বর বক্সে একটা রিং রেখে দেয়, আর এরপর দুজনে রেডি হয়ে যায় গিফট দেওয়ার জন্য। তো তখনই হেনা পার্কে আসে, আর তাকিমিচি হেনাকে দেখে ভাবে, আমার তো হেনার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ এই গিফট আমি ওকে আগে দিতে পারিনি। কিন্তু হেনা আসার পরে উল্টো তাকিমিচির কাছে ক্ষমা চায়। অ্যাকচুয়ালি হেনা এখানে কেন ক্ষমা চেয়েছে, ওই কিসাকি হেনাকে পছন্দ করতে, এই নিয়ে এত ঘটনা। ওই দিনের পর থেকে হেনার ঘুম হারাম হয়ে গিয়েছে, হেনা অনেক ভয় রয়েছে, এবং হেনা এখনো ভাবে যে ওর জন্য এত ঘটনা। তো হেনা এইসব বলতে বলতে কান্না করতে করতে থাকে। তো তাকিমিচি এটা দেখে অনেক সারপ্রাইজড হয়, ও ভাবে শালার মাফ চাইতেছিলাম আমি, উল্টো মাফ যাচ্ছে, বাহ এরকম গার্লফ্রেন্ড ঘরে ঘরে হোক। তো যাই হোক, এরপর চিফও বুঝতে পারে না যে হেনা কেন কাঁদছে আর তাকিমিচি কেন মদনের মতো ভাবে দাঁড়িয়ে রয়েছে, ও কিছু বলে না কেন। তবে তারপরেও তাকিমিচি কিছু বলে না, কিন্তু তারপর তাকিমিচি হঠাৎ করে পুরো বক্সটা যে গিফট করবে সেটা না নিয়ে বক্স থেকে আংটিটা বের করে হেনার সামনে নিয়ে দেখায়, আর তারপর বলে, হেনা আমাকে মাফ করে দিও, আমি জানি আমি অনেক দেরি করে
করে ফেলেছি, আর এটা তোমার হোয়াইট ডের প্রেজেন্ট। আমার কাছে কোনো স্পেশাল গিফট নেই, কারণ আমি একটা ফকিন্নি। এই গল্পের রাইটার আমাকে ফকিন্নি বানিয়েছে, কিন্তু তারপর আমার কাছে যা আছে তা দিয়ে আমি তোমাকে খুশি রাখতে চাই। তুমি প্লিজ আমাকে বিয়া করো। তো এটা শোনার পরে হেনার চোখ তো বড় বড় হয়ে যায়, আর চিফোর চোখ তো অনেক বড় বড় হয়ে যায় যে শালাই কামটা করলো কি, প্ল্যানটা করলাম কেউ কামটা করলো কি। তো যাই হোক তাকিমিচি এরপর বলে, আমি তোমাকে প্রমিস করছি আমার কাছে টাকা না থাক, কিন্তু আমি তোমাকে সব সময় ঘরের ভিতরে বাইরে বিছানায় সব জায়গায় কমফোর্ট দেবো। তো হেনা তখন বলে, ঠিক আছে, আমি অনেক খুশি, আজ থেকে 12 বছর পর তাহলে আমরা বিয়ে করব। তো বুঝতেই পারছো এটা একটা হ্যাপি এন্ডিং। তো এরপর তাকিমিচি আর হেনা নাওটোকে সেখানে ডাকে। তো নাওটো শুনে যে ওরা দুজন বিয়ে করতে যাচ্ছে, তো নাওটো এটা শুনে অনেক বেশি সারপ্রাইজড হয়। আর নাওটো তো অনেক আগে থেকে মেনে নিয়েছে যে তাকিমিচির মতো একটা মদনই আমার দুলা ভাই। তো যাই হোক এরপর তাকিমিচি করে কি তার হাতটা বাড়িয়ে দেয়, এবং তাকিমিচি বলে এইটাই সেই পার্ক যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল, মানে নাওটোর সাথে ফার্স্ট দেখা হয়েছিল, আর এর জন্য আমাদের ফাইনাল হ্যান্ডশেকটা এখানেই হওয়া উচিত। ধন্যবাদ নাওটো আমার উপর বিশ্বাস রাখার জন্য, আর ফিউচারে তুমি আমাকে যতবার সাহায্য করেছো তার জন্য অনেক ধন্যবাদ। তো নাওটো তখন বলে, তার মানে আমি আর আমার বোন এখনো কি ফিউচারে বেঁচে রয়েছি? তাকিমিচি বলে, একদম হ্যাঁ, আমি আলামিনকে কল করে দেখে জিজ্ঞেস করেছিলাম, বলেছে হ্যাঁ বেঁচে রয়েছে, আমি একদম শিওর। এরপর হেনা আর চিফিও বলে, ঠিক আছে 12 বছর পরে আবার ফিউচারে দেখা হচ্ছে। তো এরপর তাকিমিচি নাওটোর সাথে হ্যান্ডশেক করে, আর এরপর একটা ফ্ল্যাশব্যাক, আর আমরা দেখতে পাই তাকিমিচি একটা ওয়াশরুমে চলে এসেছে এবং এখানেও দাঁড়িয়ে মুছছে, অবশ্যই মোতার পরে পানি দেয় না, এটা আমরা শিওর। তো যাই হোক এখানে তাকিমিচি তার মুখ ওয়াশ করছিল, আর তাকিমিচি পুরো বুঝতে পারে চেহারা দেখে যে আমি ফিউচারে চলে এসেছি, তবে খুব একটা যে দাড়ি যা গজিয়েছে এরকম না। তো তাকিমিচি যেহেতু ফিউচারে আসতে পেরেছে, তার মানে নাওটো ফিউচার এখনো বেঁচে রয়েছে, কিন্তু তাকিমিচি নিজেকে দেখতে পায় সে স্যুট পরে রয়েছে। তো ভাবে আমি কোথায় রয়েছি, আমি কি অনেক বড় লোক হয়ে গিয়েছি না, এটা বিয়ের ড্রেস। আর তখন ওর মনে পড়ে, হ্যাঁ আমি না 12 বছর আগে হেনাকে প্রমিস করেছিলাম ওকে বিয়ে করব, তার মানে আজকে কি সেদিন, আজকে কি আমি বিয়ে করতে চলেছি। তো তাকিমিচি দ্রুত তখন ওয়াশরুম থেকে বাইরে বের হয়, আর হেনা বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো তাকিমিচি, আর বিয়ের রিসেপশন এখনই শুরু হবে, তাড়াতাড়ি চলো। তো হেনা তাকিমিচিকে টেনে নিয়ে যায়। তো তাকিমিচি এখনো কনফিউজড, কার বিয়া ভাই? হেনা তখন বলে, তাড়াতাড়ি চলো তো, বর আর কনে কতক্ষণ আমাদের জন্য ওয়েট করবে? তখন তাকিমিচি বলে, কি কনে বর? হেনা তখন বলে, হ্যাঁ আজকে হায়াশি ডাকুনের বিয়ে, তুমি কোথায় হারিয়ে গিয়েছো, তাড়াতাড়ি চলো। তো তাকিমিচি কিছুই বুঝতে পারছিল না, আর এই হায়াশি ডাকুনি আবার কে? তো যাই হোক এরপর তাকিমিচি আর হেনা যখন বিয়ের হলে পৌঁছায়, তখন কেউ একজন বলে, এই টাকি তুই এত দেরি করছিস কেন, তাড়াতাড়ি এখানে এসে বস। তো এরপর তাকিমিচি সেখানে বর আর কনেকে দেখে। তো হায়াশি ডাকুনকে দেখেও তো পুরো শক হয়ে যায়, ভাই এটা পাসিন জেল থেকে মুক্তি পাইছে। তো এরপর তাকিমিচি আশেপাশে সবকিছু ভালোভাবে দেখে, এবং তাকিমিচি এটা দেখে পুরো শকড হয়ে যায় যে টোমান গ্যাং এর সবাই বেঁচে রয়েছে এবং সবাই ভালো রয়েছে, সবার ড্রেস আপই ভালো। তো এটা দেখে তাকিমিচির চোখ থেকে পানি ঝরে পড়ে, তাকিমিচির বিশ্বাসই হচ্ছিল না যে আমি এটা করতে পারছি, আর এখানে সবাইকে অনেক সুখী দেখাচ্ছিল, আর এটা দেখে তাকিমিচির চোখ পুরো জড়িয়ে যায়। তো তাকিমিচি তখন ওই পূর্বের ভবিষ্যৎগুলোর কথা মনে পড়ে, যেদিন হেনা বারবার জীবন হারাচ্ছিল, তবে এখন পাচিনের বিয়ে হচ্ছে এবং তাকিমিচি আর হেনা একসাথে রিসেপশনে রয়েছে। হেনা তখন বলে, তাকিমিচি আমি জানি তুমি মাত্রই 12 বছর আগে থেকে এখানে ফিরে এসেছো, তাই না? অনেক দারুণ একটা ব্যাপার এটা, আর এখনো আমরা সমান বয়সী, আর আমি গত 12 বছর ধরে আজকের দিনের জন্য অপেক্ষা করছি। বিষয়টা বুঝিয়ে বলি, 12 বছর আগে যখন তাকিমিচি চলে এসেছে, ওই ডেটটা ওরা লিখে রেখেছিল যে তাকিমিচির সাথে ওদের দেখা হবে ঠিক 12 বছর পর এই 16ই মার্চে। তো যাই হোক এখানে হেনা ওকে স্বাগতম জানায়, আর তাকিমিচি থেকে আরো ইমোশনাল হয়ে পড়ে, আর তাকিমিচি তো এমনি ইমোশনাল একটু বেশি। তো যাই হোক এরপর তাকিমিচি বলে, এটা কোনো স্বপ্ন নয় তো? হেনা বলে, না, আর এখানে আমি শুধুমাত্র একাই নই, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর তখনই চিফিও চলে আসে। চিফিও বলে, আল্লাহ তোর জন্য আমি 12 বছর ধরে অপেক্ষা করছি, কতদিন একসাথে দাঁড়িয়ে মতি না, কতদিন একসাথে মেয়ে দেখি না, কিন্তু এখানে তাকিমিচি ওকে থামিয়ে দেয়, ভাই এগুলো কইস না, তাহলে আমার গার্লফ্রেন্ডরা চলে যাবে। তো এরপর ড্রাকেন আসে এবং বলে, এই কাহিনী সত্যি বিশ্বাসযোগ্য না, কিন্তু আমরা এখনো বেঁচে রয়েছি তাকিমিচি, আর তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর তুমি সত্যি দারুণ একটা মানুষ তাকিমিচি। আর তখন হেনাও বলে, তুমি সত্যি দারুণ মানুষ তাকিমিচি, আমি খালি এটা ভাবছি শেষ অবধি তুমি কতজন মানুষকে বাঁচাতে পেরেছো। তো তাকিমিচি তখন ইমোশনাল হয়ে বলে, আমি একা কখনো এগুলো করতে পারতাম না, তোমরা ব্যাপার তো মিললে আমাদের সাহায্য করছো, যার জন্য আমি আজকে লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তো এখানে সবাই পাচিনের সাথে অনেক হাসি ঠাট্টা করছিল, আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, পাচিন বর্তমানে ভালো ব্যবসায়ী, সে তার বাবার ব্যবসা সামলাচ্ছে, আর এখন যে মেয়েটার সাথে তার বিয়ে হচ্ছে সেটা তার বাল্যকালের বান্ধবী, মানে ছোটবেলা থেকে সেট আপ করে রাখছিল, মানে জাপানের একটা মেয়েও ছোটকাল থেকে বড় হওয়ার পর্যন্ত বিয়ে করে, বাট বাংলাদেশের মেয়েদের বিশ্বাস নাই সিরিয়াসলি। তো যাই হোক মিৎসুয়ার ব্যাপারে দেখানো হয়, মিৎসুয়া কিন্তু অনেক ফেভারিট একটা ক্যারেক্টার ছিল আমাদের, তো ওর চেহারা তোমাদের মনে আছে কিনা আমি নিশ্চিত নই, বাট আমার অনেক ফেভারিট একটা ক্যারেক্টার ছিল। মিৎসুয়া বর্তমানে ফ্যাশন ডিজাইনার হয়েছে, অনেক বড় ফ্যাশন ডিজাইনার, হাকাই একজন মডেল হয়েছে, আর হাকাই মডেল হবে না কোনো, কি হ্যান্ডসামটা ছিল পোলা। আর ইজুয়া মানে হাকাইয়ের যে বোন ছিল, সে হাকাইয়ের ম্যানেজার। আর অ্যাঙ্গিয়ার স্মাইলির কথা নিশ্চয়ই মনে আছে তোমাদের, ওরা একটা রামেন শপ চালায়। তো রামেন শপটাকে আমি একটু সার্চ দিয়ে দেখি, রামেন শপ বলতে এটা মনে করে একটা রেস্টুরেন্ট, নুডলস, ডিম, তারপর মাংস, চিকেন এগুলো দিয়ে তৈরি করা হয়, একটা রেস্টুরেন্ট আর কি, মনে করো অনেক নাম করা রেস্টুরেন্ট দিয়েছে। আমি রিকোয়েস্ট করবো ভিডিও এডিটরকে রামেনের একটা ছবি লাগিয়ে দিতে, মানে ওই খাবারের ছবিটা। আর এদিকে কাজুটোরা, আর কাজুটোরাও কিন্তু জেল থেকে ছাড়া
পেয়েছে। আমি রিকোয়েস্ট করবো কাজুটোরাকে একটু চেহারা দেখানোর জন্য, মনে আছে নাকি ওর কথা সবার। কাজুটোরা আবার পার্টনারশিপে ওদের সাথে রেস্টুরেন্টেরই ব্যবসা করে। আর চিফিওর বর্তমানে একটা পেট শপ দোকান রয়েছে, মানে ওখানে পোষা প্রাণী টানে বিক্রি করে। আর ড্রাকেন আর ইনোপি ওরা দুজনে মিলে একটা বাইকের শোরুম দিয়েছে, প্লাস বাইকটা ঠিক করে। তো সবাই যখন সবাই ডিটেলস দিচ্ছিল তখনই সেখানে নাওটো চলে আসে, আই মিন আমাদের সবার শালা। তো নাওটো এসে বলে তাকিমিচি ফাইনালি তাহলে সেই সময় চলে এসেছে, তুমি যেটা সব সময় চাইতে সেটা পেয়ে গিয়েছো। তো নাওটোকে সুস্থ দেখে তাকিমিচি দৌড়ে নাওটোর কাছে যায় আর নাওটোকে জড়িয়ে ধরে এবং বলে আমি অনেক খুশি আমার শালা নাওটো তোমাকে জীবিত পেয়ে। নাওটো বলে হ্যাঁ দুলাভাই, তোমার বুঝতে হবে আমি তোমার ফিরে আসার একটা ট্রিগার ছিলাম, আমি যদি বেঁচে না থাকতাম তুমি ফিরে আসতে পারতে কিভাবে? তুমি যখন এখানে ফিরে আসতে পারলে তখনই তো তোমার বোঝা যাচ্ছিল আমি ভবিষ্যতে বেঁচে রয়েছি, তুমি কি একটা গর্দভ নাকি দুলাভাই? তো যাই হোক, এরপর তাকিমিচি বলে ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হয়েছে। আর নাওটো বলে হ্যাঁ এটা সেই দুনিয়া যেখানে আমরা সবাই, আমি আমার বোন বেঁচে রয়েছে। কিন্তু তখন তাকিমিচির একটা খটকা লাগে, সবাইকে দেখা যাচ্ছে একজন মানুষ কেন নেই? বলো তো সেই একজন মানুষ কে নেই এখানে? সেই একজন মানুষ হচ্ছে তোমাদের সবার প্রিয় মানুষ মাইকি। তো তাকিমিচি জিজ্ঞেস করে মাইকি কোথায়? ড্রাকেন তখন এগিয়ে এসে বলে মাইকি তো এখন বাংলাদেশের কক্সবাজারে গিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্ট খুলেছে, কিন্তু ওখানে অনেক ভালো আছে। আর এরপর চিফে বলে মাইকির আসলে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ ওর একটা কাজ চলে এসেছে, এজন্য আসতে পারেনি। তবে তারপরেও তাকিমিচি এটা শুনে অনেক খুশি হয় যে অ্যাটলিস্ট মাইকি বেঁচে রয়েছে। আর তখন ড্রাকেন বলে মাইকি ওর খুব ইচ্ছা ছিল তোমাকে দেখবে, তবে খুব শীঘ্রই তোমাদের দেখা হবে আশা করছি। তো এরপর বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। হেনা তাকিমিচি দুজন একসাথে বাইরে যাচ্ছিল আর তাকিমিচি বলে এটা খুব খারাপ হয়েছে, যদিও খুব ভালো হয়েছে সবাইকে দেখেছি, কিন্তু মাইকিকে দেখতে পেলাম না। তবে তারপরে মাইকি যেহেতু কাজে ব্যস্ত রয়েছে তার মানে সব ঠিক রয়েছে, আমি খুশি। আর হেনা তখন বলে একটু পরে আমরাও ব্যস্ত হয়ে পড়বো। আর তখন তাকিমিচি বলে আমরাও ব্যস্ত হয়ে পড়বো মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হবে নাকি? হেনা তখন এসে বলে আরে না, এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়, সামনের 3 মাস পরে আমাদের বিয়ে, রেডি হতে হবে না? তো এটা শুনে তাকিমিচি অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। আর হেনা বলে কত 12টা বছর ধরে আমি অপেক্ষা করছি তাকিমিচি এই দিনের জন্য, আর তুমি সবার জীবন বাঁচাতে অনেক কিছু করেছো, চলো এখন বাকি জীবনটা আমরা একসাথে খুশিতে কাটাই। তো এরপর হেনা বলে বিয়ের জন্য সবকিছু রেডি করা হয়েছে, ভেন্যু ঠিক করা হয়েছে, তবে বাজেটটা একটু টাইট, আর আমার এখনো ড্রেসটাও তৈরি হয়নি। তো এর জন্য হেনা করে কি তাকিমিচিকে ড্রেস দেখাতে নিয়ে যায়। আর এরপর সেই দিন আসে যেদিন তাকিমিচি মিটসোয়ের দোকানে যায়। আমরা জানি মিটসোর অনেক বড় শোরুম, সে নিজে ফ্যাশন ডিজাইনার। তো মিটসোয়ের নিজে হেনার বিয়ের ড্রেসটা বানাচ্ছিল, আর তখন তাকিমিচির চোখ যায় হেনার ড্রেসটার উপর। তো ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। আর তখন সেখানে হাকাই আর ইজোহা উপস্থিত ছিল, আই মিন আমাদের মডেল আর মডেলের বোন। তো এরপর মিটসোয়া তাকিমিচির স্যুট আর কোটের মাপ নেয়, সাথে সাথে সবাই মিটসোয়ার কাজেরও প্রশংসা করে যে ভাই তুই একটা মাল, মারামারিও ভালো করতি, ড্রেসটা অনেক ভালো বানাস। আর এরপর আমরা জানতে পারি হাকাই আর ইজোহা একটা প্রোগ্রামের জন্য ফ্রান্সে যাচ্ছে। কিন্তু তখন হাকাই বলে আমরা যাওয়ার আগে ড্রাকেনের দোকান থেকে কিছু বাইক ট্রাই করব, আমাদের পুরনো স্মৃতি মনে করতে, মানে বাইক নিয়ে ওরা আবার গ্যাং এর মতো ঘুরবে। আর মিটসোয়া তখন তাকিমিচির মাপ নিতে নিতে বলে মনে পড়েছে তাকিমিচি, তোমার জন্য আমি টোমানোর ড্রেস বানানোর ছাড়া আর কিছুই বানাইনি, এই প্রথম তোমার জন্য আমি একটা কোট বানাচ্ছি। তবে সত্য কথা আমাদের সবার জীবন অনেক ভালো কাটছে, আমরা সবাই অনেক টাকা পয়সার মালিক হয়েছি। তাকিমিচি এটা শুনে অনেক খুশি হয়, কিন্তু তাকিমিচি যখন ও কি করে এটা খুঁজতে যাও দেখতে পায় ও আগের মতোই রয়েছে, মানে আমাদের মতো কুত্তা ভাগ্য, ও আগের মতোই কনভিনিয়েন্স স্টোরে কাজ করে, সেই আগের মতোই সেই পুরনো বোরিং ম্যানেজার, এই পুরনো অ্যাপার্টমেন্ট। তো তাকিমিচি সারাদিনের ডিউটি শেষ করে অ্যাপার্টমেন্টে যায় আর দেখে তার অ্যাপার্টমেন্ট একদম অগোছালো হয়ে রয়েছে। কিন্তু তাকিমিচি রুমে এসে রুম গোছানো শুরু করে। তো এর কিছুদিন পর আমরা দেখতে পাই তাকিমিচি শুয়ে শুয়ে টিভিতে নিউজ দেখছিল, আর নিউজে বন্টেন কনফ্লিক্ট মানে বন্টেন নামের একটা এলাকায় মারামারির কথা বলা হচ্ছিল, যেটা কিনা সাধারণ মানুষদের জন্য খুব হুমকি হয়ে দাঁড়িয়েছে এই নতুন গ্যাংটা। তো তাকিমিচি তখন ভাবে তার মানে এখানেও টোমানের মতো কোনো গ্যাং গ্রুপ রয়েছে, এই মানে এই 12 বছর পরেও গ্যাং রয়েছে। আর এরপর টিভিতে বন্টেন গ্যাং এর কিছু সদস্যদের ছবি দেখানো হয়, মানে তোমরা তো জানো প্রত্যেকটা গ্যাং এর নাম ওই এলাকার নামে হয়। তো বন্টেন এলাকার যে গ্যাং, ওদের গ্যাং এর ছবি দেখানো হয়। আর তখন তাদের মধ্যে থেকে একজনকে তাকিমিচি দেখে একদম ভয় পেয়ে যায়, কারণ ওই ছেলেটার ঘাড়ে একটা পরিচিত চিহ্ন রয়েছে। তাকিমিচি দেখে ভাবে আরে এই চিহ্ন তো কোথাও না কোথাও আমি দেখেছি। আর এখানেই টোকিও রিভেঞ্জার্স এর সিজন 4 এর 2 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো লাস্টে যে আমরা চিহ্নটা দেখলাম, তোমার কি মনে আছে এটা কার চিহ্ন? এই চিহ্নটা আমরা দেখেছিলাম ইজানার কানের দুলে। তো ইজানার কোনো ফ্যান বা আরেকটা ভিলেন কিন্তু এখনো টিকে রয়েছে, সেটা হচ্ছে হানমা। ওকে কিন্তু এখনো পুলিশ ধরতে পায়নি, তার মানে ওই হালার পথকে নতুন করে আবার কোনো গ্যাং দ্বারা করিয়েছে এবং ওই সুন্দর ভবিষ্যৎটাকে আবার ওরা নষ্ট করতে যাচ্ছে। আর তার জন্য তাকিমিচিকে কি আবারও অতীতে যেতে হবে, কাহিনী কি আবার উলটপালট হয়ে যাবে, এটাই আমরা জানতে চলেছি এই সিজন 4 এ। আর সিজন 4 এর এটা মনে হয় 299 নম্বর চ্যাপ্টার মাত্র, এবং টোটাল চ্যাপ্টার রয়েছে 278টা। তো এর মানে আমরা যতগুলো গল্প দেখেছি তা মনে করো 3 ভাগের 2 ভাগ গল্প দেখেছি, আরো 1 ভাগ গল্প বাকি রয়েছে, বিশাল স্টোরি বাকি রয়েছে, বিশাল। তো তোমরা যারা টোকিও রিভেঞ্জার্স পুরোটা শেষ করতে চাও আমি রিকোয়েস্ট করবো এখানেই থাকো, একসাথে এনজয় করে চলো। আর আরেকটা কথা, স্টোরি যাই থাক তোমাদের মজা দেওয়ার জন্য আমার মতো আমি একটু বাড়তি কথা অ্যাড করতে পারি, যেমন বললাম মাইকি কক্সবাজারে আছে, কক্সবাজারে কাজ করছে, এটা তো আর বাস্তবে সম্ভব না। তবে তোমরা বুঝে নিও যে কোনটা মজা করলাম কোনটা কি করলাম, কারণ একবার এক ঘুমের মতো
এক্সপ্লেন করলো ওটা তো রিডিং পড়া হয়ে গেল। তো আমি আজকের মতো বিদায় নেব। আর সত্যি কথা বলতে আমি একটু আজকে এনার্জেটিক, এর কারণটা হচ্ছে কি আমি নতুন একটা সিস্টেম করেছি। ঘুমে যেহেতু আমার সমস্যা, তাহলে শালা আমি ঘুমাবই না। আমি কি করি এখন, সন্ধ্যার সময় ঘুমাই, 10টার সময় ঘুম থেকে উঠে রাত ভরে কাজ করবো, সকালে একটু দৌড়াদৌড়ি করে ব্যায়াম টাইম করে তারপর ঘুমাসবো। লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, কারণ দিনে কাজ একটু এগোয় না। আমি যদি ভোর 5টার সময় উঠি তখন কাজ করতে মনে চায় না, মানে এই রাত্রের কাজ এত এগোয়, দিনের কাজ একটু এগোয় না। তো আমি এর প্ল্যানটা কি, রাত ভরে কাজ করব, সকালে আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করব, তারপর হালকা কিছু খাবো। অবশ্যই ফজরের নামাজটা তো মাঝখানে রাখতে হবে। আমি আমার লাইফটা আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করছি, সিগারেট খাবার দেবো, বাকি যত আজে বাজে ব্যাপার আছে সব। আর হলো চেহারা ঠিক রাখা তো পসিবল না, কারণ এত রাত জাগলে এত এইভাবে চলে তো চেহারা ঠিক থাকবে না। এই জন্য হয়তো ব্লগটা আমি আসতে পারবো না, তবে তারপর আমি সাহস করে ব্লগ করার জন্য, সবার জন্য না, শুধুমাত্র আমার যে ফ্রি ফায়ার ফ্যানরা ছিল ওদের জন্য। আমার দরকার নাই যে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স হোক, এটা আমার পছন্দ না। আমার ফ্রি ফায়ারের একটা পাগলা সাপোর্টার ছিল, ওরা আমাকে প্রচন্ড ভালোবাসতো। তো অনেকদিন হয় ওদের সাথে কানেকশন নাই। তো আমার একটা পেজ আছে, ওই পেজটা শুধুমাত্র ফ্রি ফায়ারের ফ্যানরা রয়েছে, ওদের সাথে কানেক্টেড থাকার জন্য আমি রিয়েল লাইফে কি করছি না করছি ওই পেজটাতে আমি আপলোড করবো। আর আমি যেহেতু ভয়েস বেসড ইউটিউবার, ভয়েস আর্টিস্ট, আমার তো আর সময় নেই বিভিন্ন জায়গায় ঘুরে তোমাদের এনজয়মেন্ট দেখাবো, এটা তো আর আমি দেখাতে পারবো না। আমি মনে করো কামলা ইউটিউবার নই, জাস্ট একটা চ্যানেলে ভয়েস দিই। তো আমি চ্যানেলে ভয়েস দেওয়ার পাশাপাশি আমার রিয়েল লাইফ অ্যাক্টিভিটিস কি সেটা আমি ওই ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করবো। আর একটা রিকোয়েস্ট, আমি যদি ভ্লগ স্টার্ট করি তোমাদের কারো শেয়ার দিতে হবে না, কারো সাবস্ক্রাইব করতে হবে না ওখানে গিয়ে। আমি চাই না যে ফ্রি ফায়ারের বাইরে নতুন কোনো ভিউয়ার আসুক, কারণ তোমরা যারা পুরনো ভিউয়ার তারা সময় আমাকে সাপোর্ট করবে, পজিটিভ কমেন্ট করবে, বাট নতুন ভিউয়াররা যদি আসে বেশি ভাইরাল হয়ে গেলে দেখা যাবে অনেক নেগেটিভ কমেন্ট করবে, অনেক অনেক রকম কথা বলবে। আর আমি নেগেটিভ জিনিসটা একদমই পছন্দ করি না, কারণ আমি একটা পজিটিভ মানুষ, নেগেটিভিটি আমি পছন্দ হয় না আমার। তো আমি চাই না আমার অনেক ফ্যান থাক বা অনেক ফলোয়ার থাক, যে কজন থাকুক ভালো মানুষ থাকুক বা সত্যিকারের ভালোবাসার মানুষ থাকুক। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আমার পেজের যে লিঙ্কটা, যে পেজে আমি রেগুলারলি আমি কি করি আমার অ্যাক্টিভিটিস, ওটা আমি ভ্লগ হিসেবে দেবো না, ওটা আমি দেবো হচ্ছে অ্যাজ এ ডায়েরি হিসাবে, আমার স্মৃতি রাখার জন্য। তো ওখানে আমি আপলোড করবো। তো এখানে যারা সেভেস 420 লাভার রয়েছে, পুরোনো ফ্রি ফায়ার সেভেস 420 লাভার, তারা ওই পেজে যেতে পারো আর কি। আমি বিদায় নিচ্ছি, বাই।